এস আলমের বিপক্ষে যে অভিযোগগুলো আসছে এই ডেইলি স্টার পত্রিকায় $1 বিলিয়ন যেটা মানি লন্ডারিং এর, এইটার ব্যাপারে দুদক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা স্ব-উদ্যোগী ব্যবস্থা নিতে পারবে, তাদেরকে কেউ বাধা দিবে না এই খারিজের মধ্য দিয়ে। ডলার পাচার হয়ে গেছে এই অভিযোগ, আমি যেটা বলার চেষ্টা করেছি যে এটা বিগ চাঙ্ক অফ মানি, এত বেশি টাকা, এইটা একটা ইনকোয়ারির বিষয়। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে ইনকোয়ারি হবে কি হবে না। তা আমি যেটা বলার চেষ্টা করছি যে কোনো লিগ্যাল অ্যাম্বিগিউটির কারণে যদি ইনকোয়ারিটা বন্ধ হয় তাহলে পাবলিক পারসেপশন বা পাবলিক হয়তো মনে করবে যে এটা জুডিশিয়ারি থেকে ইনকোয়ারিটা বন্ধ হয়ে গেল। তা আমি কোর্টে যেটা বলার চেষ্টা করছি যে কাজটা করার কথা হচ্ছে গিয়ে দুদকের, যে কাজটা অটোমেটিক্যালি করার কথা হচ্ছে গিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের, এই কাজটা না করার কারণে এখন এমন একটা সমস্যায় পড়ে গেছে জুডিশিয়ারি একদিকে আইনও দেখতে হয় আবার বাস্তবতাটাও দেখতে হয়। মানে আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর জুডিশিয়ারি টু ড্র এ লাইন বিটুইন পলিটিক্স অ্যান্ড ল। আজকের এই মামলাটা মনে হয়েছে যে এইদিকে একটা পাবলিক পারসেপশনের ব্যাপার আছে। আসলে যতই বলুক বা বলেন না কেন, পাবলিক পারসেপশনের বাইরে তো আপনি একেবারেই যেতে পারবেন না, যে আপনি একেবারেই নিবেন না পারসেপশন, এটা কিন্তু হয় না। সমাজ ব্যবস্থাটা গড়ে ওঠে পাবলিক পারসেপশনের উপরেই। এখন আজকে যে অর্ডারটা হয়েছে এটা হচ্ছে কি আপনারা জানেন যে রুলটা হয়েছিল, এই রুলটা তারা খারিজ করে দিয়েছেন। কিন্তু এই এস আলমের বিপক্ষে যে অভিযোগগুলো আসছে এই ডেইলি স্টার পত্রিকায় $1 বিলিয়ন যেটা মানি লন্ডারিং এর, এইটার ব্যাপারে দুদক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা স্ব-উদ্যোগী ব্যবস্থা নিতে পারবে, তাদেরকে কেউ বাধা দিবে না এই খারিজের মধ্য দিয়ে। এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা আসলে একটা, আমার কাছে মনে হয়েছে একটা বড়, আমাদের দেশের জন্য একটা বড় দিন, যে আরো বেশি আমাদের তো মেইন উদ্দেশ্যটা থেকে দুর্নীতির বিরুদ্ধে থাকা। আমি কোর্টকে এটাও বলেছি যে এই মামলাটা আমি তো অ্যাটেনশনে নিয়ে আসছিলাম মহামান্য হাইকোর্টে, এই হাইকোর্টে অ্যাটেনশনে নিয়ে যাওয়া এবং আজকে পর্যন্ত টিকে থাকা আমার অবস্থান ধরে রেখে, এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ধরে রেখে, কার বিরুদ্ধে আমি ধরে রাখছি আমার অবস্থান, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গিয়ে $1 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে গেছেন এরকম একটা অভিযোগ, তার বিরুদ্ধে বাদী হয়ে টিকে থাকা বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে কঠিন কাজ হতে পারে। দুদকে যান নাই কেন? চিফ জাস্টিস প্রশ্ন করেছিলেন। না, আমি তো বলছি যে আমি তো যেদিন রিপোর্টটা আসছে তো হঠাৎ করে একদিনের দুর্নীতি না, তো এটা মানি লন্ডারিং হয়েছে তো সেই 18 সাল থেকে তাদের কাছে কাগজ আছে। এর মানে 18 সাল থেকে, আমি তো নিয়ে গেছি 23 সালে। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি কোর্টের কাছে নিয়ে যাই, এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস চলতেছে, এই দুর্নীতিটা অনেকদিন ধরে হচ্ছে, দুদক কিছুই করতেছে না। আমি হাইকোর্টকে দেখানোর পর হাইকোর্ট এটার গ্রেভিটি বিবেচনায়, যে আপনি এখন বিষয় হচ্ছে গিয়ে যে আপনার বাসায় বাজার নাই, এইটা আপনার বাসার একটা সমস্যা, আপনার বাসার বাজার নাই রাতে, এইটা একটা সমস্যা। আর বাসার যে মেয়েটারে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দুই সমস্যা তো এক সমস্যা না। দুই সমস্যার ব্যাপারে আমরা ব্যবস্থা তো এক ব্যবস্থা নিব না। বাজার ছাড়াও তো বাসা চলে, ধরেন ডাল চাল যা আছে তার খেয়েও বেঁচে থাকা যায়, কিন্তু আমার বাসার মেয়েটা যদি না থাকে তাইলে তো আর আমি এটাকে তো সিরিয়াসনেস হবে, আমার হাইস্ট লেভেল অফ সিরিয়াসনেস। এই এই বিষয়ে এখন দুদক এবং বাংলাদেশ ব্যাংকে কি করতে বলা হয়েছে? না, দুদক এবং বাংলাদেশ ব্যাংকের যে কাজটা কি, বসে বসে বেতন নেয় নাকি না দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা? যদি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, মানি লন্ডারিং এর বিপক্ষে যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে শুধু তহসিলদারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত না করে একটু এস আলমের বিরুদ্ধে ওনারা করতে পারবে, তাদেরকে তো কেউ বাধা দিচ্ছে না। আর তারা যদি মনে করেন যে না আমরা করবো না, তাহলে আমরা দেখে ওই দুদকের অফিসের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে আসা ছাড়া হাই দুদক, হাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এগুলা বলা ছাড়া আপাতত আর কোনো কাজ আছে আমাদের? ঠিক আছে, বলেন, আপনারা অ্যাডভাইস করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।